না, সবসময় আমাকে একটা সন্দেহের চোখে রাখা হতো। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। সনাতন রহেন দুজন সাধন ভজনরত, কে আসে কে যায় ব্রজে তার খোঁজ রাখেন না। আমি কুণাল কি বলে আমি তার খবর রাখি না। মানসিকভাবে আমি খুব ভেঙে পড়েছি। আমি তৃণমূল ছেড়ে চলে যায়নি কোথাও, তৃণমূলেই তো আছি। বিধানসভায় বিরোধী দল ফাঁকা, একা স্পিকার আর শুভেন্দুবাবু বসে রয়েছেন বিজেপি দল। কারণ বিরোধী দলও কিছু নেই। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। আজকে আমাদের সঙ্গে এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যিনি রাজ্য রাজনীতিতে কালারফুল বলেই পরিচিত। ঠিকই ধরেছেন, আমাদের সঙ্গে রয়েছেন মদন মিত্র। কথা বলবো তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস সেই বিষয়। মদনদা, 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস তৈরি হলো, সেই সময় থেকে 2011 যখন তৃণমূল কংগ্রেস বিরোধী দল, আপনার মূল্যায়ন এবং আপনার অভিজ্ঞতা একটু শেয়ার। দেখুন, আমি আমার সাধ্যমতো দলের জন্যে, নেতৃত্বের জন্যে, মানুষের জন্যে এবং দলের সহকর্মীদের জন্যে, দলের প্রতিষ্ঠার জন্যে আমি আমার প্রাণপাত পরিশ্রম করেছি এবং আমার কাজে কোথাও ফাঁকি ছিল না, কোথাও ত্রুটি ছিল না। কিন্তু সত্যি কথা বলতে কি, এই যে আমি ইন্টারভিউ দিচ্ছি, এই ইন্টারভিউয়ের সুযোগের এর মাধ্যমেই আমি মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করছি যে কি জানি কেন যত দিন যাচ্ছে মনে হচ্ছে আজ হিসাব মেলাতে গিয়ে দেখি ভুল সবই ভুল, এ খেলা শুধুই ফাঁকি। আমরা মানুষকে ফাঁকি দিচ্ছি, যে যেখান থেকে পারি যেমনভাবে ফাঁকি দিচ্ছি। ভালো তৃণমূল, কালো তৃণমূল, সবুজ তৃণমূল, নীল তৃণমূল, কিন্তু একবারও আমরা বলছি না আমরা কি করেছি। 15 বছরে আমরা কি করেছি। নিশ্চয়ই কিছু কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু আরো ভালো অনেক কিছু করা যেতে পারত। 32,000 কোটি টাকার আমপানের এতগুলো শূন্য হিসেব মেলাবার মতো আমাদের দলের দরকার পড়তো না। ফাঁকি দিয়েছি লোককে। সাধারণ মানুষ বাড়িতে বিয়ে বাড়ি হলেই প্রথম লিস্ট হতো এলাকার নেতা, এমএলএ, এমপি নিমন্ত্রিতের মধ্যে। এখন আমাদের নেমন্তন্ন করতে মানুষ একটু ভীরু। মাধবী, তোমার দ্বিধা কেন? একটু যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। মদনদাকে ইডি ডেকেছে, কি হয়েছে? বোলপুরে 150 কোটি টাকার বিয়ে, 115 কোটি টাকার সোনার তাল পাওয়া গেছে, কিন্তু রবীন্দ্রনাথের নোবেলটা ফেরত পাওয়া যায়নি। যত দিন যাচ্ছে, আমি শুনলাম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু কুণাল ঘোষ, বর্তমানে তৃণমূলের একটা গোষ্ঠীর, যদিও সেটা খুবই গণতান্ত্রিক মূল্যায়নে অত্যন্ত ক্ষুদ্র গোষ্ঠী, কয়েকজন এমএলএ আছেন, তাদের মুখপত্র হয়ে তিনি কিছু বলেছেন আমার এই ইডি বা সেটিং, বিজেপি ইত্যাদি। গদ্দার। তা আমি বলি, এতে আমি রাগিনি। রূপ সনাতন রহেন দুজন সাধন ভজনরত, কে আসে কে যায় ব্রজে তার খোঁজ রাখেন না। আমি কুণাল কি বলে আমি তার খবর রাখি না। অ্যাকচুয়ালি কুণাল গদ্দার কথাটা যে বলেছে এটা ঠিকই বলেছে, কারণ গদ্দারিটা কি, এক্স্যাক্ট গদ্দারের মানে কি, গদ্দারি কিভাবে করতে হয় এবং কতদিন ধরে গদ্দারি করার পরে সেই গদ্দারিটা রাতারাতি নির্মা দিয়ে ধুয়ে চলে আসা যায়, এটা কুণালের থেকে কেউ ভালো জানে না। এবং আমরা কেউই একটা বিরাট অঙ্কের টাকা সরকারকে ফেরত দিয়ে তারপর পলিটিক্স করতে আসেনি। কিন্তু কুণালের কিছু করার নেই, ওকে টিআরপি পেতে গেলে আইটি সেলের সঙ্গে লড়াইতে যেতে হবে। আইটি সেলের রোজ প্রেস কনফারেন্স করার সুযোগ নেই, কিন্তু মুখপত্র হিসেবে আছে। এখন আমায় কখন দেখাচ্ছে, আমায় কতবার দেখাচ্ছে? আমি আসবার আগে সেলুন ঠিক গেলাম কিনা, আমার যেমন ধরুন 3 দিন হয়ে গেল দাড়ি কামানো হয়নি, আমি প্রতিদিন নতুন নতুন পড়তে গেলে 10 বছরের জামা,
এখন অনেকে বলে চাকচিক্য। এখন আমায় পড়লে যদি চকচক করে, সেটা তো ভগবানের দেওয়া না। যদি আমার রংটা কালো না হয়ে সাদা হয়, সেটাই যদি লোক কালারফুল বলে, সেটা তো ঈশ্বরের দেওয়া। কিন্তু আমি যে জন্যে তোমার কাছে বলতে চাইছি, মানসিকভাবে আমি খুব ভেঙে পড়েছি। এই মুহূর্তে বাংলার এবং সারা ভারতবর্ষের নতুন প্রজন্মের একটাই মানুষ প্রত্যাশা। যেমন সোনাম ওয়াংচুক একটা দৃষ্টান্ত দেখিয়ে গেল এতদিন ধরে আন্দোলন করে, তেমনি বাংলার সর্বকালের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে কিন্তু বহু লোক পছন্দ করছেন এবং তাদের সিম্বল হিসেবে, তাদের লিডার হিসেবে তারা আইডেন্টিফাই করছেন এবং বিশ্বাস করছেন যে তারা, শুভেন্দু হয়তো এই পলিটিক্সের যে বৃত্ত, চিরাচরিত বৃত্ত, তার বাইরে গিয়ে কিছু করে দেখাবেন। আমরা বড্ড মানুষ বলতে শুরু করেছে, নট ফর অল পলিটিশিয়ানস, বাট পলিটিক্স হ্যাজ বিকাম দ্য লাস্ট রিসর্ট অফ দ্য স্কাউন্ডেলস। যার কোথাও কিছু করার নেই, চলো যাই পলিটিক্সকেও পার্টি করি, দুদিন কাঁচ ভেঙে দিই, দুটো ইঁট ছুঁড়ে দিই, একটা ছবি, দুটো কেস, ব্যাস, তারপর থেকেই তোলা আসতে আরম্ভ করবে। পলিটিক্স এখন তোলা সব থেকে বড়। আগে শুনতাম কত তোলা সোনা আছে, তোলাটা মাপকাঠি হিসেবে বলা হতো। এখন হচ্ছে দুর্নীতিটা কত তোলা, কোথায় গেলে দুর্নীতির তোলা করা যাবে রাজনীতিতে। তো আমার একটা ফিলিংস আসছে, এই যে আমি দল বদল করে এলাম, দল যদিও বদল হয়নি, একই দল আছে, দুটোই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তাতে মানুষের কিছু যায় আসে না। মানুষ জানতেও চায় না যে মদন মিত্র কোন দলে কি করছে না করছে, মদন মিত্র কি খাচ্ছে না খাচ্ছে। মাদুন জানতে চায় আমাদের কি কাজ হচ্ছে, আমরা বাংলা কি ভারতবর্ষের 1 নম্বর রাষ্ট্রে পরিণত, অঙ্গরাজ্যে পরিণত হতে পারছি? মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা পারছি? রবীন্দ্র নজরুল, ঈশ্বরচন্দ্র রামমোহন, নেতাজি সুভাষ থেকে সিআর দাস, স্বামী বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ, শরৎচন্দ্র থেকে বঙ্কিম, মা কি ছিলেন মা কি হলেন, আমরা কি পাচ্ছি পশ্চিমবঙ্গকে, বাংলাকে একটা জায়গায়? হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। এই প্রসঙ্গে আসবো, তার আগে একটা জিনিস জিজ্ঞেস করবো যে এই যে 2011-তে একটা হ্যাবক ম্যান্ডেট নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, 2026 অবধি আপনাদের ম্যান্ডেট নিয়ে কোনো সময় চিন্তা করতে হয়নি। মানুষ আপনাদেরকে সমস্ত ক্ষেত্রে, পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা ভরে ভোট দিয়েছে। তারপরের এই পতন, তার মূল যদি 3টি কারণ আপনাকে বলতে বলা হয়, সেই 3টি মূল কারণ কি? প্রথম হচ্ছে, যখন কোনো নতুন জিনিস আসে, প্রথমেই মানুষ তার ভেতরটা দেখতে পায় না, তাকে বিচারও করে না, তাকে দূরেও ফেলে দেয় না, বলে সুযোগ দাও। কারণ প্রথমটা আমরা ছদ্মবেশে থাকি, মুখোশ পরা থাকে। দ্বিতীয়টা থেকে মুখোশটা আস্তে আস্তে সরতে শুরু করে। তৃতীয়টায় রাজা রাজা তুমি উলঙ্গ, মানুষ এই নগ্নতাকে প্রত্যক্ষ করে। আমরা যে সুযোগ পেয়েছিলাম, বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিরাট সুযোগ পেয়েছিলাম। আমরা বাংলাকে যদি কেন্দ্রের সঙ্গে ঝগড়া না করে সহযোগিতা করতাম, আজ পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষে 1 নম্বরে চলে যেত। ওই নোবেল আমাদের ছিল, নোবেল আমাদের ছিল, নোবেল আমাদের হারিয়ে গেছে বলে বসে কাঁদারও দরকার ছিল না, আর সেবাশ্রয়ের অ্যান্টি চেম্বারও দরকার ছিল না। ইট ইজ ভেরি আনফর্চুনেট। এবং আমাকে অনেকে বলছে যে, ধরুন এই যে আমি বললাম কুণাল, আমি কাউকে কুণালদের কিছু করার নেই, প্রতিদিন ওকে প্রেস কনফারেন্স করে আইটি সেলের সঙ্গে টিআরপিতে দৌড়তে হবে, ও বেচারি কী করবে? আর আইটি সেলের তো রোজ প্রেস কনফারেন্স করার অধিকার নেই, কুণালের সেই অধিকার আছে। তো তাতেও দেখা যাচ্ছে যে
নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দিকে মানুষের আশা আকাঙ্ক্ষা বাড়ছে। আমি প্রতিদিন আস্তে আস্তে ভেঙে পড়ছি মানসিকভাবে। কেন জানি না, আমার মনে হচ্ছে যে আমিও সবাইকে ফাঁকি দিচ্ছি, আর যাদের আমি ভালোবাসতাম, যাদের আমি ভালোবাসি, যাদের আমি বিশ্বাস করি, যাদের সহকর্মী নেতা হিসেবে প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলাম, তারাও যেন সবাই সবার সঙ্গে কোথাও ফাঁকি দিয়ে খালি কিছু করে ফায়দা তুলে নেওয়ার চেষ্টা করছে। একটা সময় স্লোগান ছিল, কিছু চাই কংগ্রেস আই। সবাই চেষ্টা করছে কত তাড়াতাড়ি কিভাবে থাবা মেরে 150 কোটির বিয়ে করিয়ে নি। ইটস নট ট্রু, ইটস নট ফেয়ার। প্রথম যখন 2011 সরকার এলো, আপনি পরিবহন ক্রীড়ার দপ্তরের মন্ত্রী হলেন, কিছুদিন মৎস্য দপ্তর। অনেকেই কিন্তু আপনার সঙ্গে প্রয়াত সুভাষ চক্রবর্তীর একটা তুলনা করে। এই তুলনাটা বা সুভাষ চক্রবর্তী সম্পর্কে আপনার মূল্যায়ন? অ্যাকচুয়ালি সুভাষদার সঙ্গে আমার তুলনা হয় না এই কারণে, না, বলছি আমি, সুভাষদা এক টানা প্রায় 3 দশক ফ্রি হ্যান্ড কাজ করার সুযোগ পেয়েছিলেন। আমি কোনোদিনই, আজ বলতে আমার কোনো লজ্জা নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে একমাত্র 2004 থেকে 2009 তৃণমূলের যে সব থেকে দুঃসময়, যখন আমি তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি ছিলাম, সেই সময়টুকু ছাড়া ফ্রি হ্যান্ড পাইনি। কেন জানি না, সবসময় আমাকে একটা সন্দেহের চোখে রাখা হতো। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। আমি কোনোদিনই কখনো সেই ভালোবাসা, সেই আদর, সেই যত্ন, তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আমায় কিছুই দেননি? নিশ্চয়ই দিয়েছেন। আমায় এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন, আমি আমার সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি। কিন্তু যদি সত্যি তাই হতো, আজকে তৃণমূলের ভালো আর কালো নিয়ে পশ্চিমবঙ্গ তো তোলপাড় হয়ে কিচ্ছু এসে যায় না। মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে। প্রশ্নপত্র ফাঁস হবে না, বিল পাস হয়েছে। গুন্ডা দমন, বিল পাস হয়েছে। তাহলে কি ভবিষ্যতে আমাদের আর টেট, নিট আর দুর্নীতি সার্ভিস কমিশন ফেস করতে হবে না? তাহলে কি আমরা নতুন সরকারকে ট্রাস্ট করতে পারি? এবং আমি বলছি যে আমি মানসিকভাবে যেভাবে ভেঙে পড়ছি, এমএলএ না থাকতে আমি পলিটিক্স করতাম না। আমি আছি, কামারহাটির মানুষ এখনো প্রয়োজনে আমাকে যোগাযোগ রাখে। এখন তো আপনি অনেকেই বলবে, অনেকেই যোগাযোগ রাখে, ও রাখে, ও রাখে। পৃথিবীতে কেউ কখনো সবার কাছে শ্রেষ্ঠ হয় না। যে সবার কাছে শ্রেষ্ঠ হয়, বুঝতে হবে তার মধ্যে সব থেকে বেশি ফাঁকি রয়েছে। কারণ সে এমন চিটিং করছে যে কেউ তার ধূর্তটাকে মেনে নিতে পারছে না। আমি ধূর্ত, ফাঁকিবাজ, চতুর নই। কামারহাটির মানুষের যে কোনো বিপদে আমি আছি, থাকার চেষ্টা করছি, পলিটিক্স যেটুকুন পারছি করার চেষ্টা করছি। বাট আই ডোন্ট নো অ্যাবাউট মাই ফিউচার। বাট ভেরি সুন যদি আমি বলতে বাধ্য হই যে রাজনীতি আর করা যাচ্ছে না, এই যে আমি চলে এসেছি, আমি তৃণমূল ছেড়ে চলে যাইনি কোথাও, তৃণমূলেই তো আছি। কিন্তু ক্লস্ট্রোফোবিয়া হচ্ছিল। কেউ যেন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশির সঙ্গী তারা, আমাবস্যার কারা নৃত্য করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের করিয়াছ। তৃণমূলের নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল, মানে কালীঘাটে। আপনি যদি বলেন এখানে কি পাচ্ছেন, এত বড় বিধানসভা, চারিদিক খোলামেলা, এখানে তো নিশ্চয়ই পাচ্ছি। কিন্তু তাতে মানুষের কিছু যায় আসে না। মানুষের যায় আসে নতুন সরকারের হানিমুন পিরিয়ড, মাত্র 2 মাস 2.5 মাস। এই দেখছিলাম যে গান গায় একটি ছেলে, কি নামটা ভুলে গেলাম, হিন্দি গান, 3 মাস না 4 মাস বিয়ে হয়েছে, এর মধ্যেই বাচ্চা, এর মধ্যেই ডিভোর্স হয়ে গেল।
তেমনি এখন বিজেপিকে তো কিছু সময় দিতে হবে। আপনি একদিকে অভিনয় করেছেন, বিভিন্ন ক্ষেত্রে আপনি কালারফুল থেকেছেন, রাজনীতি সামনের সারি থেকে করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিনের সময়কার আপনি মানুষ। ফলে সেখানে দাঁড়িয়ে এমন কি হচ্ছে যেখানে দাঁড়িয়ে আপনি এতটা অভিমানী হয়ে পড়ছেন রাজনীতির জন্য? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দিনে থেকেছি, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দিন নয়, এখন তো শুধু পাসপোর্ট আর ভিসার অ্যাপ্লিকেশন। যেদিন গ্রামে যাওয়ার প্রয়োজন থাকবে সেদিন বাংলার মানুষ নতুন করে ভাববে, কিন্তু এখন তো শুধু পাসপোর্ট আর ভিসা, ভানুতুতু আর জামাইকা। আপনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন? আমি কাউর কথাই বলছি না, আমি প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলছি, বাস্তবের কথা বলছি। রবীন্দ্রনাথের গুপ্তধনে রবীন্দ্রনাথ সাংকেতিক ভাষায় কথা বলেছিলেন, তেমনি বুঝো মন যে করো সন্ধান। সবাই কি বলবো, একটু ভাবুন, ভাবতে শুরু করুন, কোথায় চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গ কেন ছেড়ে নতুন ছেলেরা চলে যাবে? দিব্যেন্দু শুভেন্দু আটকাবার চেষ্টা করছে। সেদিনকে আমি শুনছিলাম শিশিরদা বলছিলেন যে তিনি অত্যন্ত গর্বিত, খুশি। সত্যি তো, একজন গর্বিত পিতা, গর্বিত মাতা, যার ছেলে কোথাকার মুখ্যমন্ত্রী, যেখানে রবীন্দ্রনাথ গান গেয়েছেন, একই সূত্রে বাঁধি আছি সহস্রটি মন, যেখানে সুভাষচন্দ্র বোস এলগিন রোডের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছেন, যেখানে নজরুল গেয়েছেন সাম্যের গান, যেখানে মাইকেল থেকে রামমোহন, রামমোহন থেকে বিদ্যাসাগর, বিদ্যাসাগর থেকে রামকৃষ্ণ, রামকৃষ্ণ থেকে স্বামী বিবেকানন্দ, কে নেই? ক্ষুদিরাম, প্রত্যেকে রয়েছে। সেই জায়গার মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা অনেক আশা রাখি। তবে এইটুকুনি আমি বলবো, এই যে কথায় কথায় বলেন না সেটিং হয়ে গেছে, সেটিং হয়ে গেছে, কিচ্ছু সেটিং হয়নি। আমি অন্য এমএলএ যা মাইনে পাই আমিও তাই পাই, বরং আগে অনেক পরিশ্রম করতে হতো, এখন পরিশ্রম করতে চাই। নিমাই নিমাই প্রতিধ্বনি বলে নাই নাই নাই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, নিমাই নিমাই প্রতিধ্বনি বলে নাই। সবটাই যেন যত দিন যাচ্ছে পলিটিক্সটা একটা কিরকম শিট। লোকে বলছে পলিটিক্স, পলিটিক্স মানে তো ডিজে বাজবে, আর না হলে কেন্দ্রীয় হোম মিনিস্টারকে বলবে তোকে পিঠের চামড়া তুলে দেবো। আগে বিধানসভায় লাইভ স্ট্রিমিং ছিল না, পাসের জন্য পাগল করতো ছেলেমেয়েরা, এখন লাইভ স্ট্রিমিং চলছে, বিধানসভায় বিরোধী দল ফাঁকা, একা কুম্ভ রক্ষা করে নকল মুদিগর, একা স্পিকার আর শুভেন্দুবাবু বসে রয়েছেন বিজেপি দল, কারণ বিরোধী দলও কিছু নেই। লাইভ স্ট্রিমিং চলছে, ছাত্রছাত্রীরা উৎসাহ দেখাচ্ছে না, আশাটা চলে গেছে মানুষের, আশার জায়গায় দুঃখটা জায়গা ধরে নিয়েছে। শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনার মূল্যায়ন, আপনি যেটা বলছেন, এবং আগামী দিনে পশ্চিমবাংলাকে কি আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী ভূমিকা নিতে পারে? দেখুন, আমি যদি বলি শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবেন, সেটা নিশ্চয়ই সম্ভব নয়। আমি যদি বলি শুভেন্দু অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়ির জায়গায় নিয়ে যাবেন, সেটা সম্ভব নয়। কিন্তু আজকের দিনে যতটা সম্ভব ততটা শুভেন্দু অধিকারী আপনি করুন। দূর থেকে হলেও আমরা কিছু মানুষ আপনার কাজ পর্যবেক্ষণ করছি এবং আপনাকে সমর্থন করছি। তার মানে এই নয় কিছু পাওয়ার জন্যে, কারণ কিছু পাওয়ার নেই। পর্যবেক্ষণে কোন কোন জায়গাগুলো দেখছেন যে অনেকটা এগিয়ে রয়েছে? সেটা তার সততা, তার রাজনৈতিক সংগ্রাম, তার বয়স এবং তার পরিশ্রম করার ক্ষমতা, বাস্তববোধ। আই অ্যাপ্রিসিয়েট শুভেন্দু অধিকারী। তবে আমি যদি পলিটিক্স ছেড়ে দিই আশ্চর্য হবেন না, কারণ যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে যে কোথাও বোধিবৃক্ষের তলায় গিয়ে
দিনে 2 ঘন্টা করে বসতে বোধহয় কিছুটা আত্মশুদ্ধি হবে। এইখানেই একটা জিনিস জিজ্ঞেস করবো মদন দা, যে আপনার মতো কালারফুল সব সময় হাসি খুশি কোনো না কোনো বিষয় নিয়ে আপনি রয়েছেন, যখন আপনি বিধানসভা নির্বাচনে হেরে গেছেন তারপরেও আপনি সিনেমা করছেন বিভিন্ন, সেখানে দাঁড়িয়ে এত অভিমান কোত্থেকে জমছে? আমার এই পাছে সহজে বোঝো তাই তো এত লীলার ছল, বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখের জল। আমার কেন জানি না মনে হচ্ছে ভালোবাসার বিশ্বাসের দিনগুলো ফুরিয়ে গেছে। মানুষ এখন আর ভালোবাসে না, বিশ্বাস করে না, সততার সঙ্গে থাকতে চায় না। মানুষ এখন মনে করে কত তাড়াতাড়ি ওই জুলুদান আর টুলুদার পথ অনুসরণ করে বম্বের বলিউডের হিরোকে দিয়ে নাচিয়ে কত তাড়াতাড়ি 150 কোটির বিয়ে করবো আর 15 কোটির একটা সোনার তাল তৈরি করব। আর এটা করতে গেলে কি করতে হবে? তোলাবাজি। আগে আমরা বলতাম কত তোলা সোনা দিল বিয়েতে, আগে তোলাটা হিসেব করা হতো ওজনের হিসেবে, এখন হয়ে গেছে হ্যাঁ রে ওটা কেড়ে, ওটা তৃণমূলের তোলাবাজ, ওটা কেড়ে, ওটা অমুক পার্টির তোলাবাজ। এটা বলতে আমি খুব গর্বিত নই, আমি খুব লজ্জিত। কিন্তু বন্ধ হোক রাজনীতির এই ব্যভিচার পাপাচার, প্রতিষ্ঠিত হোক মানুষের শাসন, এবং মানুষ যেন তার নিজের মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে পারে এমন নেতাদের পেছনে এসে দাঁড়ায়। মদন দা, আমি শেষ একটা জিনিস জিজ্ঞেস করছি, এই সময় দাঁড়িয়ে কোনো কবিতার লাইন আপনার মনে হচ্ছে? তাই কবিতার লাইন এই সময় দাঁড়িয়ে? এই মুহূর্তে একটাই লাইন, আমরা সবসময় বলেছি আমি এই করেছি, আমি ওই করেছি, আমি করেছি। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। অনেক ধন্যবাদ মদন দা কথা বলার জন্য। আমরা কথা বললাম মদন মিত্রের সঙ্গে, এবং শেষের কবিতার আওরে তিনি বলার চেষ্টা করলেন যে তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। এবং মোটামুটি এই সময়ের মধ্যে মদন মিত্রের যে রাজনৈতিক ভাবনা সেটাকে আমরা ধরার চেষ্টা করলাম। আপনারাও নজর রাখুন কেটিভি বাংলায়।